এক্সপার্ট এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটা কতটা জরুরি সেটা আসলে মানে আমার চেয়ে বেশি হয়তো কেউ এটা এক্সপ্লেন করতে পারবে না। বিকজ একটু আগে মামুনুর যেটা বললো যে হোয়েন আই ওয়াজ ইন দ্য পিক ফল অফ মাই ক্যারিয়ার, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন Avani Club and I have got the injury on my right knee joint. এবং যেদিন আমি ব্যর্থতা পাই অ্যাকচুয়ালি এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটা হচ্ছিল আবাহনী এবং রহমতগঞ্জ, বৃষ্টি হচ্ছিল এবং স্ল্যাশি গ্রাউন্ড, আমাদের কোনো মানে ডাক্তারও নাই, টিম ডক্টরও নাই, শুধু একজন ফিজিও ছিল, জাওয়াদ ভাই। তো জাওয়াদ ভাই মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। তো আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি তখন সারা পৃথিবীটা আমার মাথার উপরে ঘুরতেছিল, মানে ওই মুহূর্তটা যখন আমি একটা মানে এরিয়াল ডুয়েলের পরে ল্যান্ডিং করতে গিয়েছিলাম, তখনই অ্যাকচুয়ালি আমার ইমব্যালেন্স অবস্থা, আমার নিটা মনে হলো যে ওখান থেকে কিছু ভিতরে ছেড়ে গেল। তো সাডেনলি ইট ওয়াজ এ মানে টেরিবল টাইম দ্যাট আই হ্যাভ পাস্ট, বিকজ ওই সময় অ্যাকচুয়ালি আমি আর ক্লাব থেকেও তেমন আসলে কোনো সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ইভেনচুয়ালি ফিনান্সিয়াল সাপোর্ট আমি পাইনি। বাট ফর্চুনেটলি আমি মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং মাই ফাদার হি ওয়াজ দ্য আর্মি অফিসার অ্যান্ড হি প্লেড ফর দি পাকিস্তান আর্মি টিম, ইউনো, হি ওয়াজ অলসো এ সেন্ট্রাল মিডফিল্ডার। সো আমার বাবা আমাকে বললো যে যত টাকা লাগে ইউ হ্যাভ টু গো টু অ্যাব্রোড ফর দি সার্জারি। তো আমি বললাম যে না, অ্যাকচুয়ালি আমি আগে দেখি দেশে অনেক ভালো ভালো ডক্টর আছে, আমি দেখি ওনাদের সঙ্গে কথা বলি। তো তখন আমি প্রথম গেলাম ডক্টর হেদায়েত হোসেন খান, উনি এলিফ্যান্ট রোডে বসতেন। তো উনি আমাকে দেখে প্রথম ওখান থেকে কিছু ব্লাড বের করলো, তারপরে আবার উনি আমাকে কিছু ইঞ্জেকশন দিল, কিন্তু আলটিমেটলি ব্যথা যাচ্ছিল না। এবং আমার কাছে মনে হতো যখন আমি হাঁটতাম আমার রাইট নি জয়েন্টটা কেমন যেন একটু মানে ইমব্যালেন্স, আমি আসলে কোনো শক্তি পেতাম না। ইভেন সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলেও কখনো কখনো আমার মনে হইতো যে ওটা আবার কেমন যেন ফাম্বেল করতেছে জয়েন্টটা। তারপরে আমি গেলাম ডক্টর, একটা সময় উনি আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রফেসর রুহুল হক সাহেব, এবং 3 মাস উনি আমাকে আসলে সময় নষ্ট করলেন। এই যে আমরা কথাটা বললাম একটু আগে যে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার যদি প্রপার ডায়াগনোসিসটা না হয় তাহলে আমার এক্সিট রুটটা কোথায়, যেটা একটু আগে ডক্টর দলিল সাহেব বললেন, আমি তো সেটা জানতে পারবো না অ্যাকচুয়ালি হাউ আই উইল এক্সিট ফ্রম দিস পজিশন। তো উনি 3 মাস আমাকে, তখন উনি আমার মনে আছে এখনও সোবানবাগে, এবং আমার কিছু ফ্রেন্ড ছিল, আমার স্কুল ফ্রেন্ডস, তারা তখন ডেন্টালে পড়তো। ডেন্টালে ওইখানে একটা ছাত্রাবাস ছিল সোবানবাগে, মসজিদের অপোজিট সাইডে, এবং ওর পাশেই ছিল ওনার আসলে ট্রমা সেন্টার। তো 3 মাস সময় উনি আমাকে ফিজিওথেরাপি করালেন এবং কিছু মেডিকেশন করলেন, কিন্তু আমার কোনো ইম্প্রুভমেন্ট নেই। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং আমার ডিপার্টমেন্টের ম্যাডাম ছিলেন ডক্টর সালেক তালুকদারের কথা একটু আগে প্রফেসর পারভেজ হাসান স্যার বললেন, যে আমাকে বললো যে মিন্টু বেটার ইউ শুড গো টু টক উইথ ইউর স্যার। তা আমি ওনাকে দেখাইলাম, ডক্টর সালেক তালুকদারের বাসা ছিল তখন শ্যামলী রিং রোডে। আমি বলতেছি অলমোস্ট 30 ইয়ার্স অ্যাগো, 1996। তা আমি ওনাকে দেখালাম, পরে উনি আমাকে বললো যে মিন্টু, কারণ ওই সময় আমাকে নিয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখি হচ্ছিল, বিকজ আমি তখন পিক ফর্মে এবং আমার তখন ন্যাশনাল টিমে এন্ট্রি হওয়ার কথা। বিকজ অফ দিস ইঞ্জুরি আমি খেলতে পারতেছি না, এবং মেন্টালি যেটা বললেন একটু আগে যে একটা স্পোর্টসম্যানের জন্য যেটাতে কী পরিমাণ কষ্টে এবং কত পেইনফুল। আবার টিম খেলতেছে বাট আই ওয়াজ আউটসাইড অফ দ্য পিচ, বসে খেলা দেখতেছি, আমি খেলতে পারছি না। তো ডক্টর সালেক তালুকদার আমাকে দেখার পরে বললেন, উনি একটা চেক করলেন আমাকে, আমার ফিঙ্গার এবং টিবিয়াটা ধরলেন, ধরে যখন একটু টেস্ট করলেন, দেখলেন যে আমার নি জয়েন্টটা বের হয়ে আসতেছে। আমি দেখছি নি জয়েন্টটা আমার বের হয়ে আসতেছে। উনি আমাকে বললো যে ডক্টর হেদায়েত হোসেন এবং ডক্টর রুহুল হক যে ডায়াগনোসিস তোমাকে করেছে, ইট ওয়াজ সিম্পলি রাবিশ, এবং ইউ শুড কিপ অল দোজ ডকুমেন্টস ফর দ্য ফার্দার ইনভেস্টিগেশন, এবং ইফ ইউ ওয়ান্ট টু প্লে ইউ শুড গো টু দ্য সার্জারি, আদারওয়াইজ ইউ কুড নট। হাউ ওল্ড আর ইউ? তো আমি বললাম যে আই এম 21 years of age, সো বেটার ইউ শুড গো ফর সার্জারি ইমিডিয়েটলি। অ্যাট দ্যাট টাইম অ্যাকচুয়ালি আবাহনী ক্লাবও আমাকে খুব হেল্প করছিল, বিশেষ করে হারুন ভাই, জেনারেল সেক্রেটারি, ফাউন্ডার জেনারেল সেক্রেটারি অফ আবাহনী ক্লাব, এবং অঞ্জন চৌধুরী পিন্টু,
স্কোয়ার টয়লেটিসের সঙ্গে যুক্ত, আপনারা জানেন উনি ছিলেন আমাদের ফুটবল চেয়ারম্যান। উনি আমাকে অসম্ভব পছন্দ করতেন। তো আমাকে বললো যে অ্যাজ সুন অ্যাজ ইউ শুড গো টু দ্য কলকাতা, ডক্টর এম.এস. ঘোষের কাছে। তাকে অ্যাকচুয়ালি হাড়ের দেবতা বলা হয় ইন্ডিয়াতে। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা ছিল খুব ডিফিকাল্ট। তো বাই দিস টাইম আবাহনী ক্লাব কমিউনিকেট করলো ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের তৎকালীন জেনারেল সেক্রেটারি ছিলেন পল্টু দাশগুপ্ত, দাদা প্রয়াত হয়ে গিয়েছেন। উনি আমার অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্টটা নিলেন ডক্টর ঘোষের সঙ্গে, এবং কোঠারি মেডিকেল সেন্টার আমার এখনো মনে আছে, বৌদি আমাকে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন ওনার অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো ডক্টর ঘোষ আমাকে দেখলেন, দেখে বললেন যে মিন্টু, সার্জারি মাস্ট, এবং কত দ্রুত তুমি সার্জারি করবে সেটা কিন্তু ডিপেন্ডস অন ইউ, কারণ অলরেডি 6 months হ্যাজ গন, এবং এটার যে কনসিকোয়েন্স, এই যে 6 মাসে তোমাকে অনেক ডায়াগনোসিস এবং অনেক ট্রিটমেন্ট, রং ট্রিটমেন্ট করা হয়েছে, এতে তোমার ভিতরে যতটুকু ক্ষতি হয়েছে এটা আরও বাড়ছে এই ইনজুরিটা। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি তাহলে করেন। এখানে একটা জিনিস আমি বললাম একটু আগে, যে আমাদের মানে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা দেখি, যে আমরা কখনো কখনো একজন ডক্টরের কাছ থেকে যে অ্যাকচুয়ালি মানে আমরা বলি না ফাদার ফিগার, ওই টাইপের যে আচরণগুলো আসলে আমরা অনেক সময় স্পোর্টসম্যানরা পাই না, টু বি অনেস্টলি আই এম টেলিং ইউ। তো ডক্টর ঘোষ আমাকে বললেন যে নো, আমি হচ্ছে ব্যাকডেটেড অর্থোপেডিক সার্জন, আমি যদি তোমার এটা করতে যাই, এটা ওপেন করতে হবে, অনেক কাটাছেড়া হবে, এবং তুমি আবার যখন রিহ্যাব করে ফিরবে, ইটস এ লেন্থি প্রসেস, ইউ নো। সো আমি তোমাকে সাজেস্ট করবো বেটার ইউ শুড গো টু বোম্বে, বিকজ আমার এক স্টুডেন্ট, হি ইজ ফ্রম ইউএসএ, ও আর্থ্রোস্কোপি সার্জারির উপরে পড়াশোনা করে আসছে, এবং আর্থ্রোস্কোপিটা কি মিন্টু, কোনো কাটাছেড়া করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে একটা ক্যামেরা, 360 ডিগ্রি ক্যামেরা, এবং ওইটাই তোমার ভিতরে সব কিছু করবে, কাটাছেড়া একেবারে কম। হয়তো তোমার প্যাটেলার টেন্ডনের এখানে একটু কাটবে, ওটাকে একটু ওপেন করার জন্য, এবং ওই 1/3 অফ মিডল প্যাটেলার টেন্ডন নিতে হবে তোমার ওই গ্রাফটটা তৈরি করার জন্য, যে লিগামেন্টটা আবার এসিএলটা রিকনস্ট্রাক্ট করবে সেটার জন্য। তো আমি বললাম হাউ ইজ ইট পসিবল ফর মি, আমি এখন ওনাকে চিনি না। বলে যে ওয়েট, উনি আমাকে বসিয়ে রেখে বৌদির সামনে ওইখানে বোম্বেতে ফোন করলেন, যোশীর অ্যাপয়েন্টমেন্ট নিলেন, এবং আমাকে বললেন যে তুমি এখন যেহেতু ঢাকা থেকে কলকাতা এসেছো, তাহলে তোমার তো রিটার্ন টিকিট হচ্ছে কলকাতা টু ঢাকা, সো নাও ইউ হ্যাভ টু গো টু বোম্বে, সো আই উইল অ্যারেঞ্জ এভরিথিং ফর ইউ। উনি আমাকে তখন জেড এয়ারওয়েজের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে দিলেন। আমি পরের দিন বিকালের ফ্লাইটে চলে গেলাম বোম্বে, এবং ডক্টর যোশীর ডক্টর আম্বেদকর রোডে তার আর্থ্রোস্কোপি অ্যান্ড স্পোর্টস মেডিসিন ইনস্টিটিউট, ওইখানে গেলাম। এয়ারপোর্ট থেকে সোজা আমি ওনার চেম্বারে চলে গেলাম। যাওয়ার পরে যোশী বললো যে ওকে, টুমরো মর্নিং ইউর সার্জারি, এবং ডেফিনেটলি তোমার মেনিসকাস টিয়ার্স আছে এবং এসিএল ফুললি ড্যামেজ। তো আর্লি মর্নিং 6 o'clock আমাকে সার্জারিতে যেতে হয়েছে। তো ওইখানে কিন্তু উনি আমার কাছে কোনো টাকা কিচ্ছু চাচ্ছেন না। তা আমি বললাম যে আমার এইসব এক্সপিরিয়েন্স এগুলি কীভাবে, বলে যে ফার্স্ট ইউ নিড টু টেক ইউর সার্জারি, ওকে ওয়েট এ বিট। উনি আমাকে একটা ক্লিনিক রেডি করে দিলেন বাই ওয়াকিং ডিস্টেন্স, অনলি 2 minutes 3 minutes ওয়াকিং ডিস্টেন্স। তো আমি সেই ক্লিনিকে ছিলাম, আর্লি মর্নিং আমি চলে আসলাম। উনি আমাকে বলে দিল কিচ্ছু খাবে না, একদম এমটি স্টমাক তুমি চলে আসবে, ফার্স্ট আই উইল গো ফর ইউ। তো সকালবেলা আমার সার্জারি হলো। আই এম অ্যালোন ফ্রম বাংলাদেশ, আমার কিন্তু কেউ নেই, আই এম জাস্ট কমিউনিকেট করতেছি আমার বাসার ফ্যামিলির সঙ্গে। তখন তো আর মোবাইলের যুগ না, ওই ল্যান্ড ফোনে আমি কমিউনিকেট করতেছি, এবং অ্যাট দ্যাট টাইম আমার টাকার প্রয়োজন ছিল, যে আমি যে পরিমাণ টাকা নিয়ে গিয়েছিলাম কলকাতা, কিন্তু তার চেয়ে বেশি আমার যদি লাগে, তো আমার বাবা সেটা অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি আমার এক ফ্রেন্ডকে বোম্বে পাঠালো টাকা নিয়ে। কিন্তু যোশী আমার সার্জারি করে ফেললো, এবং যোশীর ফাদারও ছিল সেখানে, উনি ছিলেন অ্যাকচুয়ালি অ্যানেস্থেটিস্ট। এবং কোইন্সিডেন্টালি ওনারা একটা সময় কিন্তু শান্তিনগরে থাকতেন, আফটার 47 ওনারা শিফট করে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে। তো ওনার মা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি। তো ওনার বাসার থেকে আমার জন্য খাবার দাবার নিয়ে আসতো, যেহেতু আমি একা, কেউ নাই আমার এখানে। তো এই স্ট্রাগলের টাইমগুলো আমি সেখানে পার করছি। এবং একটা জিনিস হচ্ছে যে, যেটা মামুন বললো, যে ক্লাব থেকে আমি কোনো রকম সাপোর্টও পাইনি, এবং ক্লাব একটা সময় আমাকে সাসপেন্ড করতে যাচ্ছিল, যে হি টুক মানি ফ্রম দ্য ক্লাব বাট হি ইজ নট পেইং ফর দি ক্লাব। But this is unfortunate because I got injured when I was playing for your club. But you should take care about me. So after surgery, আমি যখন আবার বোম্বে থেকে ফিরবো, যোশীকে আমি বললাম যে তোমার টাকা পয়সা কী লাগবে এগুলি ইউ শুড টেল মি দ্যাট আই হ্যাভ টু পে। তো ও আমাকে বললো যে মিন্টু,
আসলে মানে ও লজ্জা পাচ্ছিল আমার কাছ থেকে টাকা নিতে, আনবিলিভেবল। মানে আমি আমার জীবনে কখনো ভুলবো না এগুলো। তো যাই হোক, সে রাত্রেবেলা আমি তাকে টাকা দিলাম এবং সে নিজে আমার জেড এয়ারওয়েজের আবার রিটার্ন টিকিট ডোমেস্টিক ফ্লাইটে কলকাতা করলো এবং একটা চিঠি লেখা দিল জেড এয়ারওয়েজের কর্তৃপক্ষকে যে আমার পেশেন্ট, ওর জন্য স্পেশাল টেক কেয়ার করবে তোমার ডিউরিং দিস ট্রাভেল, 2 ঘন্টার ট্রাভেলিং বোম্বে টু কলকাতা। এবং আমি যখন ফ্লাইটে উঠলাম আমার সব হুইল চেয়ার টেয়ার সব রেডি এবং সে তার নিজের গাড়িটা দিছে আমাকে আর্লি মর্নিং সান্তাক্রুজ এয়ারপোর্টে যাওয়ার জন্য, তার ড্রাইভার সহ এবং তার হসপিটালের একজন অ্যাটেন্ডেন্স সহ। তা আমি আসলাম, ফ্লাইটে উঠলাম এবং ওরা আমাকে ইকোনমিক ক্লাসের টিকিট থেকে বিজনেস ক্লাসে শিফট করলো এবং ওই 2 ঘন্টার ট্রাভেলিং টাইমে একটা ক্যাবিন ক্রু কনস্ট্যান্ট ওখানে দাঁড়ায় ছিল বিকজ অফ জসির ওই চিঠির জন্য। কারণ আমার সকালে ব্রেকফাস্টের পর আবার মেডিকেশন চলতেছিল এবং কলকাতা এয়ারপোর্টে নামলাম দমদমে, ওইখানেও সব রেডি আমার হুইল চেয়ার সহ। এখন আমি কিভাবে আসবো, হাউ, আমার তো কেউ নেই সাথে, কারণ আমি ক্রাচে ভর দিয়ে হাঁটি, অনলি 4 ডেজ আমাকে পোস্ট অপারেটিভ থাকতে হয়েছে ওইখানে। এবং যেহেতু আমার ওই 1/3 মিডল প্যাটালার টেন্ডন টাইটানিয়া গ্রাফটা তৈরি করছিল লিগামেন্ট, সেটা হিলিং হতে 3 মাস সময় লাগবে এবং ওইটার জন্যই কিন্তু পেইনটা হচ্ছিল, সোয়েলিংটা হচ্ছিল বেশি। তো যাই হোক, আমি কলকাতা এয়ারপোর্টে আসার পরে আমি এয়ারপোর্টের যে ব্রাঞ্চ এরিয়া ম্যানেজার ছিল ফারুক সাহেব, আমার এখনও মনে আছে, আবনি ক্লাব থেকে আমাকে বলছিল ইউ শুড টক উইথ ফারুক সাহেব, হি উইল অ্যারেঞ্জ এভরিথিং ফর ইউ। তো ওনাকে ফোন করলাম, ফোন করার পরে উনি আমাকে বললো যে মিন্টু, জাস্ট তুমি স্টে ইন দ্য এয়ারপোর্ট, আমরা তোমার এখনই টিকিট অ্যারেঞ্জ করতেছি। তো একটু সময় লাগছিল। বাই দিস টাইম আরেক ভদ্রলোক শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, কবির সাহেব, উনি ফিরতেছিলেন অ্যাকচুয়ালি ঢাকাতে বাই ক্যালকাটা এয়ারপোর্ট। তা আমার পরনে ছিল আবহাওয়ার একটা ট্রাকস্যুট পরা, শীতের সিজন ছিল। তুমি আমাকে দেখে বললো তুমি মিন্টু না? আমি বললাম জি। কী ব্যাপার, তোমার কী হয়েছে পায়? আমি বলছি আমার তো সার্জারি। হ্যাঁ দেখছি আমি পত্রিকা, এটা কী এখন সমস্যা? ফ্লাইটের টিকিট হচ্ছে না আমার কিন্তু রিটার্ন টিকিট আছে, কিন্তু এটা রিকনফার্ম করা এখন হচ্ছে না। তো উনি আমাকে অ্যারেঞ্জ করলেন সেই টিকিট, ওইখানে দাঁড়ায় থেকে অ্যারেঞ্জ করলেন। আমি আসলাম ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে এসে কোনো হুইল চেয়ার নেই, 30 মিনিটস আই হ্যাড টু ওয়েট। ওই ট্রেন থেকে নামার পরে 30 মিনিট আমি অপেক্ষা করতেছি, কিন্তু আমার কলকাতা এবং বোম্বে সান্তাক্রুজ এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি, কিন্তু এখানে সেই ফ্যাসিলিটিস আমি পাইনি। তো ওই ভদ্রলোক কবির সাহেব উনি দাঁড়িয়ে থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করলেন হুইল চেয়ার সহ, এবং তারপর আমি বের হলাম এবং এয়ারপোর্টে আমার জন্য আমার বাবা গাড়ি নিয়ে আসছিল বাসা থেকে। আমি তারপরে বাসায় গেলাম। ইট ওয়াজ এ টাফ টাইম এবং আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু ইউ দ্যাট ইউ ফিল বোর মেবি। কিন্তু এটা বলতেছি এই কারণে যে একটা প্লেয়ারের জন্য যে কত টেরিবল টাইম পাস করতে হয়। এবং এই যে আপনারা বললেন আজকে স্পোর্টস মেডিসিন ডেভেলপ করতেছে কত কুইক, প্লেয়ারকে ইনজুরি থেকে আবার তার অপটিমাম লেভেলে ফেরত আনার জন্য যে জার্নিগুলো, এই জার্নিগুলো আমাদের দেশে আপনারা আপনাদের পজিশন থেকে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছেন, কিন্তু এটার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদেরও আছে। বিং এ কোচ, নাও আই এম ওয়ার্কিং অ্যাজ এ প্রফেশনাল কোচ, so when I will work on my arena, definitely I should talk with my players as well as our different organization. আমি যেটা একটু আগে মামুন বলেছিল যে মিস্টার দলিল, you can talk with Football Federation to arrange a one seminar with them at the same time with cricket board also, because then it will be fruitful. কারণ এখানে হয়তো আমরা অল্প কিছু মানুষ এটা শুনছি বা করতেছি, কিন্তু এটা যদি আমাদের ফেডারেশনগুলো এগুলির ব্যাপারে যদি আরও কনসার্ন হয়, দেন ডেফিনেটলি এটার আলটিমেট সুবিধাটা পাবে হচ্ছে আমাদের স্পোর্টস। এবং আমাদের স্পোর্টস সেক্টরে যেহেতু প্লেয়াররা অনেক ক্ষেত্রেই শুধুমাত্র এই সমস্ত সীমাবদ্ধতার কারণে তাদের পারফরমেন্সটা অপটিমাম লেভেলে যায় না, এবং কখনো কখনো আপনার দেখা যায় যে তারা একটা সার্টেন স্টেজে গিয়ে তাদের খেলাটা ছেড়ে দিতে হয় বিকজ অফ দিস মিসম্যানেজমেন্ট। সো এই ফ্যাসিলিটিসগুলো আপনারা এনশিওর করতেছেন এবং আমি মনে করি যে এগুলি আমাদের স্পোর্টসের জন্য অনেক পজিটিভ দিক হবে। এবং অ্যাট দ্য সেম টাইম যারা আমরা এখানে প্রফেশনালি কাজ করি বিভিন্ন ক্লাবে কিংবা বিভিন্ন অর্গানাইজেশনে, বিং এ কোচ অলসো, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অলসো টু টক উইথ দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল এজ দ্য ম্যানেজমেন্ট অলসো, দ্যাট এই সমস্ত জিনিসগুলো আসলে আমাদের খেলোয়াড়দের জন্য কতটা জরুরি সেটার রেসপন্সিবিলিটি আমাদেরও রয়েছে বিং এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। আর প্রফেশনাল পার্সোনালিটি হিসেবে তো আমাদের অবশ্যই থাকবে। এবং আমি আশা করব আপনারা ডেফিনেটলি যে কাজটা করছেন এবং এটা আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে করছেন,
এবং আমি জানি না হয়তো বিভিন্ন ফেডারেশনগুলো আসলে কিভাবে এটাকে নিবে, কিন্তু আমাদের আসলে স্পোর্টসম্যানদের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটিস, ট্রিটমেন্ট, রিকভারি এবং রিজেনারেশন এইসব ব্যাপারে আমাদের আসলে অনেক উদাসীনতা রয়েছে আমি মনে করি। এবং এর কারণেই অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যারাই স্পোর্টসম্যান মানে টপ লেভেলে খেলি অনেক স্ট্রাগল করে কিন্তু এই পজিশনে আসি। তারপরে যখন একটা নেম অ্যান্ড ফেম হয় তখন মিডিয়া বলেন কিংবা অন্য সবগুলোই আমাদের পিছনে ছোটে, কিন্তু আসলে এই যে জার্নিটা যে কতটুকু কঠিন সেটা আসলে যে ভুক্তভোগী একমাত্র সে ছাড়া অন্য কেউ এটা রিয়েলাইজ করতে পারবে না। সো আমি ভদ্র মহিলা এবং মহোদয়গণ আপনাদের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের বিরক্তির জন্য। আমি হয়তো অনেক বেশি বলে ফেলেছি, কারণ আসলে এই ইমোশন এবং কন্টেন্টটা আজকে আমি আসলে এখানে এক্সপ্রেস করলাম বিকজ অফ এইটা যে কত কঠিন সময় একজন স্পোর্টসম্যানের জন্য সেটা সে ছাড়া এবং তার ফ্যামিলি ছাড়া অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে না। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনারা এই ধরনের একটা সেমিনারের অ্যারেঞ্জ করেছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আপনারা যৌথভাবে, কিন্তু আমি আশা করব সংশ্লিষ্ট সকলে এবং স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যারা কর্তৃপক্ষ এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারাও এসব ব্যাপারে আপনাদের পজিশনে যতটুকু আপনাদের কন্ট্রিবিউট করা যায় আপনাদের লেখনির মাধ্যমে কিংবা আপনাদের ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের মাধ্যমে সেই ব্যবস্থাগুলো বর্তমানের মতো ভবিষ্যতেও আপনারা এগিয়ে নেবেন এবং আমাদের অন্যান্য যে সমস্ত ফেডারেশনগুলো জড়িত রয়েছে এই স্পোর্টসের সঙ্গে তাদেরকেও আসলে আপনারা কিভাবে মোটিভেট করতে পারেন সে ব্যাপারেও আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে কিছুটা কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।